গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। Welcome to প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আব্দুল মাঝির শেষ গল্প। আব্দুল মাঝিকে মনে আছে তো আপনাদের? আগের গল্পে শুনেছিলেন বিপিন তার বন্ধু রমেশের বাড়িতে আসে ছুটি কাটাতে। এরপরে সে একদিন হঠাৎই সন্ধেবেলায় বিপিন জঙ্গলের দিকে যেতে শুরু করে। সেখানে একটি নদী রয়েছে। সেই নদীতে সন্ধ্যের পরে আর কোনো নৌকা চলে না, কিন্তু বিপিন এক মাঝিকে সেখানে দেখতে পায়। সখ্যতা বাড়তে থাকে বিপিনের। এরপরে বিপিন নিজেকে সামলাতে পারে না সেই জঙ্গলে যাওয়া থেকে। কি যেন একটা মোহ লেগে গেছে তার। ইতিমধ্যে ভবতোষবাবু নামে গ্রামের এক ব্যক্তি জঙ্গলের সমস্ত ঘটনা বলেন বিপিন এবং রমেশকে। আব্দুল মাঝি নামে নাকি কেউ নেই, সে নাকি অশরীরী, কিন্তু বিপিন মানতে চায় না। তারপর হঠাৎই এক রাতে বিপিন বাড়ি থেকে সমস্ত বারণ সত্ত্বেও বেরিয়ে পড়ে। আর খুঁজে পাওয়া যায় না বিপিনকে। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন মৃন্ময় দেবনাথের কলমে শেষ খেয়া। একটা ছপাছপ শব্দটায় সম্বিত ফিরল আমার। দাঁড় টানার শব্দ। সোজা হয়ে বসলাম। চারিদিকে অন্ধকার নেমেছে। খেয়াল হয়নি আজও। রোজ আপিসের পর নদীর ঘাটে এসে বসাটা আজকাল একরকম অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে। গত 3 মাসের অভ্যাস, সেই বিপিন নিখোঁজ হওয়ার পর থেকেই। চোখ সরু করে নদীর দিকে চাইলাম। এরকম ভর সন্ধ্যায় তো কোনোদিন এ ঘাটে নৌকো আসে না। আজ তাহলে হঠাৎ? মিশমিশে কালো নৌকাটা ততক্ষণে কাছে এগিয়ে এসেছে। ডিঙি নৌকা। যাত্রী নেই কেউ, শুধু মাঝবয়সী একজন লোক নৌকোর অন্ধকারে মিশে ঝপাঝপ দাঁড় টানছে। জানি না কেন হঠাৎ মনে হলো লোকটা এত দূর থেকেও স্থির দৃষ্টে চেয়ে আছে আমার দিকেই। পাশের আমড়া গাছের ডাল থেকে একটা কাক বিশ্রী শব্দে ডেকে উঠল। গাটা কেমন শিরশির করে উঠল আমার। নৌকো ততক্ষণে ঘাটে ভিড়েছে। আধো অন্ধকারে অস্পষ্ট হলেও মাঝি লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে করতে পারলাম না। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। বাড়ি ফেরা দরকার। আশেপাশে লোকজন কেউ নেই। নদীর দিক থেকে একটা সনসনে হাওয়া পাক খেয়ে এলো ঘাট বেয়ে। আমি তখন সবে কয়েক পা মাত্র এগিয়েছি। এমন সময় আচমকা পিছু ডাকলো লোকটা। যাবেন নাকি বাবু? আমি থমকে দাঁড়ালাম। লোকটা নৌকো বেঁধে ঘাটে উঠেছে। অদ্ভুত লোকটার চেহারা। ভালো করে লক্ষ্য করলাম এবার। গায়ের কাপড় ছেঁড়া, ময়লা। দাড়ি গোঁফে ভর্তি মুখটার দিকে তাকালে সবার আগে নজরে পড়ে কোটরে বসা ছোট ছোট চোখ দুটো। কেমন যেন ধারালো চাহনি সেই চোখে। কোথায়? লোকটা খানিক সামনে এগিয়ে এসে নিচু গলায় বলল, ওপারে। না। মাথা নেড়ে ফের হাঁটা লাগালাম আমি। পায়ে চলা সুড়িপথটা জঙ্গলের ধার ঘেঁষে এগিয়েছে গ্রামের দিকে। রাত ঘন হয়ে আসছে ক্রমশ। জঙ্গলে ঝিঁঝি পোকার ডাক স্পষ্ট হচ্ছে। বেশ খানিকটা হেঁটে আসবার পর আচমকাই মনে হলো কেউ যেন নিঃশব্দে পিছু নিয়েছে আমার। চকিতে ঘাড় ঘোরালাম। না, কেউ নেই। থাকবার কথাও নয়। অন্ধকার হলে নদীর দিকটায় লোকজন তেমন আসে না। কে পিছু নেবে আমার? সংশয়টা তবুও গেল না। বারবার মনে হতে লাগলো রাস্তায় আমি একা নই, দ্বিতীয় কেউ আছে, আড়ালে, অগোচরে। কেন এমন মনে হচ্ছিল আমি জানি না। নির্দিষ্ট কোনো কারণ নেই। কারোর যে পায়ের শব্দ পেয়েছিলাম তাও নয়। শুধু একটা অতীন্দ্রিয় অনুভূতি।
রোজ আমি সন্ধ্যার পর ফিরি এই পথে। কই, এর আগে তো কোনোদিন এমনটা মনে হয়নি। কিছু একটা যেন বদলেছে আজ। জঙ্গলের ভেতর থেকে চাপা একটা খসখস শব্দ ভেসে আসছে। শুকনো ঘাস পাতা মারিয়ে কিছু একটা চলে ফিরে বেড়াচ্ছে যেন। শেয়াল কুকুর হবে। হঠাৎ খুব আবছা একটা গলা কানে এলো। বহু দূর থেকে আসছে যেন, মেয়েলি গলা। কান খাড়া হয়ে উঠল আমার। চারিদিক নির্জন, নিস্তব্ধ। ভালো করে শোনার চেষ্টা করতেই ব্যাপারটা ঠাহর হলো। চমকে উঠলাম। ঋণে গলায় টেনে টেনে ছড়া কাটছে কেউ। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, খোকো গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। জঙ্গলের গাছে গাছে ধাক্কা খেয়ে গলাটা প্রতিধ্বনি তুলেছে চারিদিকে। এমন ঝিঝি টাকা নির্জন সন্ধ্যায় কোনো বাচ্চা মেয়ে জঙ্গলে ছড়া কাটতে আসবে না। তার মানে গলাটা ওই, ভাবতে বুকের ভেতরটা হিম হয়ে এলো আমার। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খোকর গোছা ভরা চুল। খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটির কণ্ঠস্বর। কান এঁটো করা ঠান্ডা হাসি। আমার গাটা কেমন ছমছম করতে লাগলো। গ্রামে জঙ্গলটার ভীষণ বদনাম। লোকে বলে ক্ষুদিরাম বসাকের বাচ্চা মেয়েটা অপঘাতে মরার পর নাকি এখনো রয়ে গেছে এই জঙ্গলে। জঙ্গলের খুব গভীরে এখনো মাঝে মধ্যে ওর হাসির শব্দ শোনা যায়। এই কি তবে সেই ভৌতিক গলা? বিপিনও এইরকমই কিছু শুনতো না? খচখচ শব্দটা আরো বেড়েছে, যেন মেয়েটা ছড়া কাটতে কাটতে ছুটে বেড়াচ্ছে গোটা জঙ্গলময়। না, এক মুহূর্ত দাঁড়ালাম না ওখানে, হনহনিয়ে হাঁটা লাগালাম। মোড়ের মাথাতে আসতেই আর একটা ব্যাপার হলো। উল্টো দিক থেকে ব্যস্ত পায়ে কেউ একজন এদিকেই আসছিল। অন্ধকারে আমি চিনতে পারলাম না লোকটাকে, কিন্তু মানুষটা আমায় দেখেই কেমন থমকে দাঁড়ালো নিমেষের জন্য। আর তারপরে ব্যস্ত হয়ে রাস্তা থেকে পাশের খেতে নেমে পড়ে প্রকাণ্ড জামরুল গাছটার আড়ালে মিলিয়ে গেল। কি হলো ব্যাপারটা? আমি হকচকিয়ে গেলাম। লোকটা কি আমায় দেখে ভয় টয় পেল নাকি? নইলে ওই রকম চোরের মতো লুকিয়ে পড়লো কেন? আশ্চর্য। রাতে ভালো ঘুম হলো না। পরদিন ছিল রবিবার, আপিস ছুটি। দুপুরে খাওয়া সেরে একটা লম্বা ভাত ঘুম দিয়ে যখন উঠলাম তখন বেলা পড়ে এসেছে। গায়ে একটা জামা গলিয়ে গলির মোড়ে বিষ্ণুর চায়ের দোকানে গিয়ে বসলাম। বিষ্ণু শুধু ব্যবসায়ী নয়, গোপনে সাংবাদিকও বটে। দেশের যাবতীয় সমস্ত রকম খবর কোন গোপন সূত্রের মারফত যে সবার আগে ওর কাছে এসে পৌঁছয় তা আমি কেন, কেউই জানে না। আমার উল্টো দিকের কাঠের বেঞ্চিতে বসা ভদ্রলোককে আজও তেমনই কোনো গোপনীয় খবর শোনাচ্ছিল বিষ্ণু। আমি তখন চায়ের ভানে সবে দুখানা ছোট ছোট চুমুক দিয়েছি। এমন সময় দেখলাম উল্টো দিকের রাস্তাটা ধরে হন্তদন্ত হেঁটে আসছেন ভবতোষবাবু, ভবতোষ গাঙ্গুলি। ভদ্রলোকের চোখ মুখ গম্ভীর, হাবে ভাবে ত্রস্ততা। দ্রুত পায়ে পেরিয়ে গেলেন আমাদের, চেয়েও দেখলেন না। গাঙ্গুলি মশাই না? এত ব্যস্ত কি ব্যাপার? উনি রোজই ব্যস্ত। ভারে চা ঢালতে ঢালতে বিষ্ণু মুচকি হাসল। এত জায়গা থাকতে প্রত্যেক দিন ওনার নদীর দিকটাতেই বেড়াতে যাওয়া চাই। বেড়াতে গেলেন ভালো কথা, কিন্তু সন্ধে হতে না হতেই আবার এইভাবে হনহনিয়ে ছুটবেন বাড়ি, তাও আবার জঙ্গলের পাশ দিয়ে। ও লোকের মনে ভয় ডর কিছু আছে বলে তো মনে হয় না। গত সন্ধ্যার ঘটনাটা মনে পড়ে গেল আমার। অলৌকিকে বিশ্বাস আমি কোনো কালেই করতাম না। বিপিন নিখোঁজ হওয়ার পরও করিনি। প্রতিবার নতুন করে যুক্তিসঙ্গত ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছি সবটার, কিন্তু কালকের ঘটনাটা কি ব্যাখ্যা হয় সেটার? ব্যাপারটা যেন আমার যুক্তিতর্কের ভিত নাড়িয়ে দিয়ে গেছে। হাজার হলেও
নিজের কানে শুনেছি আমি ওই গলা। অবিশ্বাস করতে পারি না কিছুতেই। জিজ্ঞেস করলাম, হ্যাঁ, আমিও শুনেছি জঙ্গলটার কথা। রাত বিরেতে নাকি ওখানে কার ভুতুরে গলা পাওয়া যায়। দিনের বেলাতেও নাকি কেউ তেমন যায় না ওদিকটাতে। আচ্ছা, এটা কি আদৌ সত্যি নাকি মানে সবটাই গুজব? লক্ষ্য করলাম কথাটা শোনা মাত্রই বিষ্ণু কেমন সতর্ক হয়ে উঠল। অদ্ভুত চোখে চাইল আমার দিকে। সামনের ভদ্রলোক উঠে গিয়েছেন একটু আগে। দোকানে এখন আমরা দুজন ছাড়া তৃতীয় কেউ নেই। গামছায় হাত মুছতে মুছতে বেঞ্চির একপাশে এসে বসল বিষ্ণু। সত্যি বলছি গো, এ তো সবাই জানে জঙ্গলটা ভালো নয়। একটা বাচ্চা মেয়ের গলা শোনা যায় ওখানে, অথচ মেয়েটাকে দেখা যায় না। গলাটা কখনো হাসে, কখনো আবার সুট্টুর করে ছড়া কাটে। গায়ের অনেকে শুনেছে, কিন্তু কার গলা তা কেউ জানে না। জানে না কি রে? লোকজন যে বলা বলি করে ক্ষুদিরাম বসাকের মেয়ে অপঘাতে মরার পর ও নাকি ভূত হয়ে ঘুরে বেড়ায় ওখানে। ক্ষুদিরামের মেয়ে? বিষ্ণুর চোখ বড় বড় হয়ে উঠল। কিছুক্ষণ স্থিরভাবে আমার দিকে চেয়ে থেকে অবাক গলায় বলল, ক্ষুদিরামের মেয়ে অপঘাতে মরেনি তো? বহুদিন ধরেই ভুগেছিল ম্যালেরিয়ায়, স্বাভাবিক মৃত্যু। এবার অবাক হওয়ার পালা আমার। ক্ষুদিরামের মেয়ে অপঘাতে মরেনি? কিন্তু আমার এখনো স্পষ্ট মনে আছে ভবতোষবাবু একথা বিপিনকে আর আমায় নিজের মুখে বলেছিলেন। কিরকম হলো ব্যাপারটা? মনে একটা অদ্ভুত সন্দেহ জন্মালো, কিন্তু মুখে প্রকাশ করলাম না। বলিস কি, ক্ষুদিরামের মেয়ে নয়? না, শুধু ক্ষুদিরামের মেয়ে কেন, ওর গোটা বংশের সঙ্গে জঙ্গলের কোনো সম্পর্ক নেই। তুমি কার কাছে শুনলে বলো তো এসব? ভবতোষ খুঁড়ো বলেনি তো আবার? চমকে উঠে বিষ্ণুর দিকে চাইলাম। ছোকরা আমার মুখ থেকেই ব্যাপারটা আন্দাজ করতে পারল। চমকে উঠলে যে? তার মানে ঠিকই ধরেছি। শোনো, একটা কথা তাহলে বলি তোমায়। বিষ্ণু আমার দিকে একটু ঘন হয়ে এলো। গলার পারদ খানিক নামিয়ে এনে বলল, ভবতোষবাবু সব কথা সবসময় বিশ্বাস করবে না। লোকটা আগাগোড়া ওরকম। হ্যাঁ, নতুন কাউকে দেখলে গায়ে পড়ে হাজারটা গল্প করবেন, অথচ সেসবের অর্ধেকই আজগুবি, সে ভুলভাল রূপকথা সব। ভীষণ অবাক হলাম আমি। ছোকরা বলে কি? ভ্রু কুঁচকে চাইলাম। বিশ্বাস করলে না? ভালো করে খেয়াল করলে তুমি নিজেও বুঝবে। ওর অর্ধেক কথাতে জল মেশানো। কি যে আনন্দ পায় সব করে ভগবান জানে। একরকম রোগ হয় না দরকার ছাড়াই যে চুরি করে মানুষ, কি যেন একটা খটোমটো নাম, ওরকমই কোনো রোগ হয়তো, মিথ্যে বলা কোনো রোগ। ছিট আছে, বেশ ভালো রকম ছিট আছে ওর মাথায়। ছিট আছে? নয়তো কি, বাড়িতে ওর মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়াল অব্দি ঢুকতে দেয় না কোনো দিন। ঘণ্টাখানেকের জন্য বাড়ির বাইরে বেরোয়, তাও দরজায় তালা ঝুলিয়ে, যেন কোনো গুপ্তধন আছে বাড়ির ভেতর। একবার গাঁয়েরই একটা ছোকরা পেয়ারা চুরি করতে ওর বাড়িতে ঢুকেছিল। উফ, তারপর সে কি ধুমধুমার কাণ্ড। তাই নাকি? বিষ্ণু আমার গলায় কৌতূহলের আভাস পেয়ে আরো উৎসাহী হয়ে উঠল। চাপা গলায় বলতে লাগলো, হ্যাঁ গো, তবে আর বলছি কি, উনি তো এ গাঁয়ের লোক নন, কয়েক বছর আগে এসে উঠেছেন। এমনিতে সব ঠিক, কিন্তু লোকটা চাল চলন ভারী অদ্ভুত। যাকে তা তোমায় উনি আর কি ভুজুং ভাজুং দিয়েছেন শুনি? শুধু বিষ্ণুর কথা শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আমি জানি, কিন্তু তবুও ভবতোষ লোকটার বলা কথাগুলোর উপর একটা প্রশ্ন চিহ্ন পড়ল। চা খাওয়া হয়ে গিয়েছিল আমার, তাই উঠে পড়লাম। অনেকগুলো প্রশ্ন কিলবিল করছে মাথার ভেতরে। ক্ষুদিরামের ব্যাপারটা মিথ্যে হলে ভবতোষবাবুর বলা অন্যান্য কথাগুলো কতটা সত্যি? বিপিনের এই নিখোঁজ হওয়াটা কি তার মানে আচমকা ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা নয়? আরও কি কোনো জটিল কারণ রয়েছে এর পেছনে? না, ভাবতে হচ্ছে, আরও তলিয়ে ভাবতে হচ্ছে। কথায় বলে না, যা হয় ভালোর জন্যই হয়। কাল সন্ধ্যায় ওই অদ্ভুত গলাটা শুনে হয়তো একরকম ভালোই হয়েছে, নইলে ব্যাপারটা নিয়ে কোনোদিন আমি আর এতটা ভাবতাম না। অন্ধকার বাড়িটা, আলো নেই কোথাও। আমি উঠোন পেরিয়ে ভেতরে ঢুকলাম। ভবতোষবাবু আদৌ বাড়িতে আছেন কিনা কে জানে।
গত 2 দিন ধরেই ভদ্রলোকের সঙ্গে দেখা করব ভাবছি, কিন্তু হয়ে ওঠেনি। আজ তাই অফিস ছুটি হওয়ার পর সোজা ভদ্রলোকের বাড়িতেই এসেছি। কেন জানি না, সেদিন বিষ্ণুর মুখে ঘটনাগুলো শোনার পর থেকেই মনের সন্দেহটা আরও গাঢ় হয়েছে। বারবার মনে হচ্ছে ভবতোষবাবু মাস কয়েক আগে বিপিনকে কিংবা আমায় যা কিছু বলেছিলেন এই নদী, ওই জঙ্গল, এই গ্রামের ব্যাপারে, তার সবটা সত্যি নয়। মন গড়া গল্প বলে হয় তিনি ভয় পাইয়ে দিতে চাইছিলেন, আর নয় মিথ্যের আড়ালে তিনি গোপন করছেন কোনো কিছু। কে জানে। দাওয়ার কাজটায় এগিয়ে গেলাম। ভেতরে খুব নিচু গলায় কারা যেন কথা বলছে। মিহি ফিসফাস শব্দ কানে আসছে। ডাকলাম, গাঙ্গুলি মশাই, গাঙ্গুলি মশাই, ও গাঙ্গুলি মশাই, বাড়ি আছেন? গাঙ্গুলি মশাই। কেউ সাড়া দিল না। আরও 2-1বার হাঁক ডাক করলাম, কিন্তু এবারেও কোনো উত্তর এলো না। আশ্চর্য, বাড়ির ভেতর থেকে কথা বলার শব্দ আসছে, অথচ কেউ সাড়া দিচ্ছে না কেন? দাওয়ায় উঠলাম। দরজায় কড়া নাড়তে যাব এমন সময় চোখে পড়ল জিনিসটা। অবাক লাগলো, এতক্ষণ অন্ধকারে খেয়াল হয়নি। দরজার শিকলে তালা ঝুলছে, মরচে পড়া পুরনো একটা গোল তালা। কি অদ্ভুত! যতদূর জানি বাড়িতে ভবতোষবাবু একাই থাকেন। দরজায় তালা ঝুলছে, এর অর্থ তো একটাই, বাড়িতে কেউ নেই। কিন্তু তাহলে তাহলে ফিস ফিসে গলাটা কার? কে কথা বলছে ভেতরে? ভুল শুনেছি ভেবে আরেকবার ভালো করে বাতাসে কান পাতলাম। না, ভুল নয়, ঠিকই শুনেছি। ঘরের ভেতর খুব নিচু গলায় বিড়বিড় করে কেউ কথা বলছে। কথাগুলো অস্পষ্ট হলেও গলাটা বেশ শোনা যায়। ঠান্ডা হাওয়ায় কেমন গা শিরশির করে উঠল আমার। ভবতোষবাবু বাড়ি নেই, দরজায় তালা দেওয়া, অথচ ভেতর থেকে গলা পাওয়া যাচ্ছে কারুর। ব্যাপারটা কেমন গোলমেলে নয়? কেউ যদি থেকেই থাকে তবে তবে সে কে? কাকে ঘরের ভেতর তালা বন্ধ করে রাখেন ভবতোষবাবু? মনে পড়ল বিষ্ণুর বলা কথাটা। বাড়িতে ওর মানুষ তো দূরের করে, একটা কুকুর বেড়াল অব্দি ঢুকতে দেয় না কোনোদিন। ঘণ্টাখানেকের জন্য বাড়ির বাইরে বেরোয়, তাও দরজায় তালা ঝুলিয়ে, যেন কোনো গুপ্তধন আছে বাড়ির ভেতর। এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। ভবতোষবাবু যে কোনো সময় এসে পড়তে পারেন। কিন্তু ব্যাপারটা আসলে ঠিক কি, সেটা যে আমার জানতেই হবে। উত্তরের ঘরের দেওয়ালে একটা জানলা চোখে পড়ল। কি মনে হতে এগিয়ে গেলাম সেই দিকে। পাল্লায় হাত দিতেই বুঝলাম জানলাটা বন্ধ নয়, ভেজানো। খুলে দেখবো একবার, যদি কিছু চোখে পড়ে। মারাত্মক কৌতূহল হলো। চারিদিকে চোখ ঘোরালাম। ঝিঁঝি ডাকছে একটানা। উঠোনের বেলগাছটার পাতা বেয়ে চুইয়ে নামছে অন্ধকার। একটা ঢোক গিলে ধীরে ধীরে জানলার পাল্লাটা একটু ফাঁক করলাম। মেঝেতে নিভু নিভু একটা লালচে প্রদীপ জ্বলছে। সেই খয়াটে আলোতে ঘরের ভেতরটা আধো আলো আধো অন্ধকার। প্রথমটায় কিছুই চোখে পড়ল না। আরেকটু খুললাম জানলাটা। সারা ঘরে চোখ বুলিয়ে নিতে নিতে হঠাৎ দেওয়ালের কাছটা এসে চোখ আটকে গেল আমার। হাতকে উঠলাম। দেওয়ালের গায়ে অন্ধকারে সিঁটিয়ে বসে রয়েছে একটা মানুষ। হ্যাঁ, ঠিক তাই, একটা মানুষ। হাঁটুতে মুখ গুঁজে আপন মনে বিড়বিড় করছে। কে লোকটা? ভবতোষবাবুই বা তাকে এরকম বাড়ির ভেতর লুকিয়ে রেখেছেন কেন? কেমন যেন ভয় হলো আমার। কি মতলব ভবতোষবাবুর? লোকটার ব্যাপারে যত জানছি সন্দেহ ততটাই বাড়ছে। হঠাৎ পায়ের কাছে একটা শিরশিরে কিছু ঠেকলো যেন। শিউরে উঠে পিছিয়ে এলাম 2 পা। নিচে চাইতে দেখি একটা বেড়াল। কি ভয়টাই না পেয়েছিলাম। পায়ে গা ঘষছে বেড়ালটা। স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার জানলায় চোখ রাখলাম। হয়তো চমকে উঠে অজান্তে কিছু বলে ফেলেছিলাম। দেখলাম ঘরের ভেতরের লোকটা মুখ তুলে সোজা চেয়ে রয়েছে জানলার দিকে, আমার দিকে।
বুকের মধ্যে দিয়ে যেন আমার হিম বয়ে গেল। প্রদীপের মরা আলোয় খুব আবছা হলেও লোকটার মুখ দেখা যাচ্ছিল। এই মুখটা আমার চেনা, কদিন আগেই দেখেছি, কিন্তু কিন্তু কোথায়? দাড়ি গোঁফে ঢাকা মুখটার কুঠুরে বসা কুতকুতে চোখ জোড়া স্থির নিষ্পলকে চেয়ে রয়েছে আমার দিকেই। আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। কোথায় যেন দেখেছি লোকটাকে, কোথায় কোথায়? হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল আমার। হ্যাঁ, সেদিন সন্ধ্যায় নদীর ঘাটে এই লোকটাই তো ডিঙি নিয়ে এসেছিল, সেই মাঝি লোকটা। কিন্তু কি আশ্চর্য, সে লোকটা এইখানে কেন? ভবতোষবাবুর তালাবন্ধ বাড়ির ভেতর সে কি করছে? মাথার ভেতর সবটা কেমন গোলমাল পাকিয়ে গেল, কিচ্ছু ঠাওর করে উঠতে পারলাম না। লোকটার দাড়ি গোঁফে ঢাকা মুখে এবার চেনা একটা হাসি খেলে গেল যেন। চার হাত পায়ে উবু হয়ে ঠিক সাপদের মতো নিঃশব্দে লোকটা হামাগুড়ি দিয়ে কাছে এগিয়ে এলো আমার। মাথাটা বাঁদিকে ঈষৎ কাত করে কথা বলে উঠল। কিন্তু কিন্তু কি অদ্ভুত, লোকটা কথা বলছে মেয়েলি গলায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। লোকটার গলা চিরে বেরিয়ে আসছে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর। নিজের কানকে যেন বিশ্বাস হলো না আমার। সে এক ঝিম ধরা টানা টানা মেয়েলি গলা। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খোকো গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। হায় ঈশ্বর, এ কি শুনছি আমি? কি করে সম্ভব? প্রচন্ড ভয়ে পেটের ভেতরটা খালি হয়ে এলো আমার। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল। লোকটা হামাগুড়ি দিতে দিতে আরো কাছে এগিয়ে এসেছে জানলার, যেন কিলবিলে হাত দুটো বাড়িয়ে এখনই চেপে ধরবে আমার গলা। হাত পা অসাড় হয়ে এসেছে। ছুটে পালিয়ে যাব সেই ক্ষমতাও নেই যেন আমার। কিচ্ছু বুঝে উঠতে পারছি না, কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু না। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। অসময়ের বৃষ্টি, ঠান্ডা একটা জলো বাতাস বইছে। আমি বিছানায় গায়ে এলিয়ে শুয়ে তখন একটা বই খানিক নেড়ে চেড়ে দেখছিলাম, কিন্তু মন সেদিকে ছিল না। ভাবছিলাম অন্য কিছু, সত্যি বলতে অনেক কিছু। হাজারো সম্ভাবনা, অজস্র প্রশ্ন আর কতগুলো না বলা আশঙ্কা। সেদিন সন্ধ্যায় যে কিভাবে বাড়ি ফিরেছিলাম তা এখন আমি চেষ্টা করলেও ঠিক মনে করতে পারি না। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। মনে পড়ে বাড়ি ঢুকেই সোজা বিছানা নিয়েছিলাম আমি। রাতে গোবিন্দদা খাবার জন্য ডাকতে এলে বলেছিলাম শরীর খারাপ, খিদে নেই। এখনো ঘটনাগুলোর কিছুই জানাইনি গোবিন্দদাকে। অবশ্য কী বা জানাতাম, নিজেই পরিষ্কার বুঝতে পারছি না। তবে গত কয়েকদিন ধরে বহু ভেবে একটা বিষয় ঠিক আন্দাজ করতে পেরেছি। আন্দাজ নয়, একরকম বিশ্বাসই বলা যেতে পারে। সেদিন দেখা ওই মাঝি লোকটাকে আমি চিনি, বহু দিন ধরে চিনি। নদীর ঘাটে কিংবা ভবতোষবাবুর বাড়িতে দেখার আগে থেকে আমি চিনি। দাড়ি গোঁফে ঢাকা মুখ, কোটরে বসা তীক্ষ্ণ চাহনি, চেহারার এই বর্ণনা আমি আগেও শুনেছি, বিলক্ষণ শুনেছি, বহুবার। বিপিনের মুখে শুনেছি, হ্যাঁ, বিপিনের মুখে শুনেছি। আমার স্থির বিশ্বাস এই লোকটাই সেই মাঝি যার সাথে বিপিনের মাঝরাতে নদীর ঘাটে দেখা হতো। আর চার নৌকোতে করে বিপিন। গোবিন্দদা ঘরে ঢুকল। বেগ বেড়েছে বাতাসের। জানলার পাল্লাগুলো দরাম দরাম শব্দে একবার খুলছে আবার বন্ধ হচ্ছে। ঝড় উঠবে মনে হয়। বলতে বলতে গোবিন্দদা হাত বাড়িয়ে জানলাগুলো বন্ধ করতে লাগলো। আমার আচমকা মনে পড়ল, ভবতোষবাবু গাঁয়ের এই নদী মাঝিদের নিয়েও তো অনেক গল্প বলেছিলেন।
সেসবটাও আবার মিথ্যে নয় তো? একটু খোঁজ করে দেখলে কেমন হয়? সোজা হয়ে বসলাম, বইটা একপাশে সরিয়ে রেখে শুধলাম। আচ্ছা গোবিন্দদা, তুমি গাঁয়ের মাঝিদের কাউকে চেনো? এই বাড়িতে গোবিন্দদা আছে আজ বহুদিন। আগে বাড়ির পুরনো মালিকের দেখাশোনা করত। তা উনি মারা গেলেন, ভাইপোরাও বেচে দিল বাড়িটা, কিনলাম আমি। সেই থেকে আমাদের সঙ্গেই থাকে গোবিন্দদা। একা মানুষ, বিয়ে থা করেনি, বয়স প্রায় 45 ছুঁই ছুঁই। হ্যাঁ, তা দু একজনকে চিনি। কেন বলো তো? কি মনে হয় তোমার, সেই রাত্রে বিপিন কার নৌকায় চড়েছিল? গোবিন্দদা ঘাড় ঘুরিয়ে চাইল আমার দিকে। আমি শান্ত গলায় বলে চললাম, নৌকোয় করে ওকে নদী পেরোতে আমি নিজে চোখে দেখেছি। অথচ মাঝিরা বলছে ওই রাত্রে ওরা কেউ নদীতেই নামেনি। অদ্ভুত না ব্যাপারটা? কি করে বলি বলো তো? হ্যাঁ, ছোট খেয়াঘাট, রাতে কোনো নৌকোই তো থাকে না এখানে, দরকারই হয় না। অথচ অথচ সেই রাতে কে নৌকা নিয়ে এলো? আর এলো তো এলো, আর একটা কোটা আস্ত মানুষকে বেমালুম গায়েব করে দিল। হ্যাঁ, নইলে নইলে এত খোঁজাখুঁজি হলো তো কিছু তো একটা কিনারা হতো। হ্যাঁ, কিছু তো একটা কিনারা হতো। গোবিন্দদা ঘরের কোণে মোড়াটায় বসল, আক্ষেপ মেশানো গলায় বলল, সবই মানুষের কপাল গো, সবই মানুষের কপাল। আমি মাথা নাড়লাম। না 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 না, কিছু একটা গোলমেলে মনে হচ্ছে। এখানকার কেউ যদি না হয়ে থাকে তাহলে ওই মাঝি নিশ্চয়ই বাইরের কেউ। বাইরের কেউ? হ্যাঁ, কিন্তু অচেনা কারোর নৌকোতে বিপিন কেনই বা উঠতে যাবে? তাও এইরকম চুপিসারে রাতের বেলায়? দরকার হলে তো সবাইকে বলেই। তুমি আব্দুল মাঝির নাম শুনেছ? আব্দুল মাঝি? বাইরে প্রচণ্ড শব্দে বাজ পড়ল। বিছানার পাশের তেপায়াটায় রাখা জলের গ্লাসখানা থরথরিয়ে কেঁপে উঠল। আর তার প্রায় সঙ্গে সঙ্গে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। কই না তো, শুনিনি কোনোদিন। কে আব্দুল? মুখ দেখেই বুঝলাম গোবিন্দদা এই নাম আজ প্রথম শুনল। না, কেউ না, বাদ দাও। প্রসঙ্গ বদলে গলাটা একটু খাটো করে বললাম, আচ্ছা আমায় আগে একটা কথা বলো তো, এই নদীতে কি অদ্ভুত কিছু হয়? মানে যা ঠিক মানুষের ধরা ছোঁয়ার মধ্যে পড়ে না, এমন কিছু? গোবিন্দদার কপালে ভাঁজ পড়ল। তুমি কি অলৌকিকের কথা বলছো? ধরো তাই। মানে দেখো, বিপিনের এইরকম রাতারাতি নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে স্বাভাবিক কোনো কারণ তো দেখছি না আমি। কিছু তো এমন নিশ্চয়ই আছে, বুঝলে, যা নজরে পড়ছে না আমাদের। গোবিন্দদা চুপ করে রইল। বাইরে একটানা বৃষ্টি, মেঘের ডাক, বাতাসের শব্দ, আর আমার চাপা গলা আরো ভারী করে তুলল পরিবেশটাকে। একটুক্ষণ চুপ করে থেকে ফের বললাম, আচ্ছা বিপিনের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তা সত্ত্বেও নদীটায় যে অদ্ভুত কিছু একেবারেই ঘটে না তা কিন্তু নয়। সেবার যে নদীর পাড়ে একটা ছেলের মৃতদেহ পাওয়া গেল। লক্ষ্য করলাম গোবিন্দদার ভ্রুকুটি আরো গভীর হলো। টের পেলাম কৌশলে কাজ হয়েছে। কিছু কথা জানা যাবে আরো। কবে গো? কবে গো মানে? এই তো কত হবে, প্রায় মাস চারেক আগে হবে। কেন, তোমার মনে নেই? চোখের তারায় বিস্ময় স্পষ্ট হলো গোবিন্দদার। একটু ভেবে নিয়ে বলল, 4 মাস আগে এই নদীতে মরা পাওয়া গেছে? এসব কি বলছো গো? কেন? ছোটবেলা থেকেই গাঁয়ে রয়েছি। গত 4 মাস কেন, 40 বছরেও কোনোদিন নদীর ধারে কখনো কেউ মারা যায়নি। বিপিনের ঘটনাখানা অদ্ভুত ঠিকই, কিন্তু কিন্তু তাই বলে নদীটা খারাপ নয় গো। বুঝতে আর বাকি রইল না কিছু। ভবতোষবাবুর এই কথাটাও মিথ্যে। লোকটা কি জাত মিথ্যেবাদী? নইলে এতগুলো মিথ্যে কথা কেন বললেন আমাদের? কি লাভ ওর? গোবিন্দদা আর কিছু বলল না। গুম মেরে বসে রইলাম আমি। বেশ খানিকটা সময় পর হঠাৎ খেয়াল হলো দরজায় ধাক্কা পড়ার শব্দ না। টিনের চালে বৃষ্টির একটানা ঝমঝম শব্দে প্রথমটা টের পাইনি। বাইরের দরজায় ব্যস্ত হাতে ঘন ঘন ধাক্কা দিচ্ছে কেউ, বেশ জোরেই।
এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কে এলো? গোবিন্দদা উঠতে যাচ্ছিল, আমি বারণ করলাম। দাঁড়াও, আমি দেখছি। উঠে গিয়ে দরজা খুললাম, আর খুলতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। ভবতোষবাবু, কি আশ্চর্য! দুনিয়ায় এত অদ্ভুত সমাপতনও ঘটে কোনো দিন? এই মাত্র ভাবছিলাম ভদ্রলোকের কথা, আর উনি এখনই এসে হাজির। আরে গাঙ্গুলি মশাই, আপনি এই ঝড় বাদলার মধ্যে হঠাৎ কিছু দরকার ছিল নাকি? স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলাম বটে, কিন্তু গলাটা আমার নিজের কানে কেমন অদ্ভুত শোনালো। আমায় দেখে ভদ্রলোক বারান্দায় উঠে এলেন। ঝোড়ো হাওয়ায় জামা কাপড় ভিজে লেপ্টে গেছে গায়ের সাথে। মোটা ফ্রেমের চশমার কাঁচে বিন্দু বিন্দু জল জমেছে। ভেজা ছাতাটা বন্ধ করে ভবতোষবাবু ঠান্ডা চোখে চাইলেন আমার দিকে। সে কথা তো তুমি বলবে। ভবতোষবাবুর গলা আজ বেশ গম্ভীর, চোয়াল শক্ত। তোমার দরকারটাই আগে শুনি, তারপর না হয় আমারটা। আমি কথাখানা ঠিক ধরতে পারলাম না। ঠিক কি বিষয়ে কথা বলছেন ভদ্রলোক? আমার আবার কি দরকার হবে? তুমি ভালো জানবে। কি করতে গিয়েছিলে আমার বাড়ি? গা শিরশির করে উঠল আমার। আচমকা এরকম একটা প্রশ্ন আমি মোটেই আশা করিনি। একটু থতমত খেয়ে গিয়ে বললাম, না মানে, আচ্ছা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না, বসে কথা বলি। কারুর বাড়ির ভেতর আড়াল থেকে উঁকি ঝুঁকি মারাটা কি খুব ভদ্রতার কাজ না মনে হয়? দেখুন, ব্যাপারটা সেরকম। কৌতূহল খুব খারাপ জিনিস রমেশ, বিশেষত অকারণ কৌতূহল। ভদ্রলোক আমায় কিছু বলবার সুযোগই দিলেন না। হিমেল গলায় কেটে কেটে বললেন, সবে কয়েক মাস হলো এ গাঁয়ে এসেছো, এখনই সবটা জানার চেষ্টা করো না, ফল ভালো হবে না। এখানে এমন অনেক কিছু হয় যা নিয়ে বেশি মাথা না ঘামানোটাই বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, নদীর দিকটায় যাতায়াত একটু কম করো। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু মুখে কথা জোগালো না আমার। ভবতোষবাবু কি কোনোভাবে নজর রাখছেন আমার চালচলনের ওপর? নইলে উনি জানলেন কি করে যে আমি নদীর দিকটায় যাই? অদ্ভুত। আর তার চেয়েও বড় কথা, সেদিন সন্ধ্যায় আমি যখন ভদ্রলোকের বাড়ি গিয়েছিলাম, উনি নিজেই বাড়িতে ছিলেন না। তাহলে ব্যাপারটা উনি জানলেন কোত্থেকে? সেই লোকটার মুখে শুনেছেন কি? ভবতোষবাবু ছাতাটা মেললেন আবার। যাওয়ার আগে আমার কানের কাছে মুখ এনে চাপা গলায় ফিসফিসিয়ে বলে গেলেন, কথাগুলো মাথায় রেখো ভায়া, চলি। হতবুদ্ধি হয়ে পড়েছিলাম মিনিট কয়েকের জন্য। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। দেখলাম জলে ভেজা রাস্তায় ছপ ছপ শব্দ তুলে তিনি ক্রমশ মিলিয়ে যাচ্ছেন দূরে। সম্বিত ফিরল গোবিন্দদার ডাকে। কি এসছিল? কখন যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে গোবিন্দদা, খেয়ালই করিনি। বারান্দা পেরিয়ে বৃষ্টির ছাট মুখে লাগছিল। দরজা বন্ধ করে সরে এলাম। ভবতোষবাবু। এই বৃষ্টির মধ্যে? হ্যাঁ, কি বললো? আমিও সেটাই বোঝবার চেষ্টা করছি। এই দুর্যোগের মধ্যে ভদ্রলোক কি বাড়ি বয়ে এসে আমায় হুমকি দিয়ে গেলেন, নাকি সাবধান করলেন কোনো অজানা বিপদ থেকে? কে জানে। এক মুহূর্ত ইতস্তত করল গোবিন্দদা, তারপর থেমে থেমে বলল, বলছি একটা কথা বলি তোমায়, অনেক দিন থেকেই বলবো ভাবছি। কি কথা? বলছি ভবতোষ লোকটার সঙ্গে বেশি মেলামেশা করো না, ওর থেকে একটু দূরে দূরে থাকাই ভালো, বুঝলে? আমি সপ্রশ্ন দৃষ্টিতে চাইলাম। গোবিন্দদা আজ হঠাৎ এই কথা বলছে কেন? আমাদের কথাবার্তা কিছু শুনে ফেলেননি তো? আসলে লোকটা একটু অন্যরকম আর কি, মানে ঠিক বাকি আর 5 জনের মতো নয়। তোমাদের সঙ্গে বেশ ভালো মেলামেশা কিনা, তাই আর বলতে পারিনি। আমি গম্ভীর মুখে কাঁধ ঝাঁকালাম। যত দিন যাচ্ছে, যত ঘটনা ঘটছে, পর পর সমস্ত কিছু যেন বারবার ইঙ্গিত করছে একই দিকে, ভবতোষ গাঙ্গুলি।
লোকটাকে ঘিরে কিছু রহস্য নিশ্চয়ই আছে। বেশ ঘোরালো কিছু, নইলে এরকম তুমুল বৃষ্টির মধ্যে এসে আমায় কথাগুলো বলা কি জন্য? ঠিক কি গোপন করতে চাইছেন উনি? জানতেই হবে, যেভাবেই হোক। জঙ্গলের ভেতরটা অস্বাভাবিক রকম স্যাঁতস্যাঁতে। দুপুর অবধি একটানা বৃষ্টি হয়ে বিকেলের আগে থেমেছে। গাছের পাতা বেয়ে টুপটাপ জল পড়ার শব্দ কানে আসে। সুড়িপথটা কাদা মাখা, ভেজা। আমি সাবধানী পায়ে সামনে এগোলাম। এরকম বৃষ্টি ভেজা বর্ষার সন্ধ্যায় এই জঙ্গলে ঠিক কি করতে এসেছি আমি? উত্তর জানা নেই আমারও। হয়তো হয়তো কৌতূহল বসেই। আমার মন বলছে এই জঙ্গল, ওই সুরেলা মেয়েলি গলা, ভবতোষবাবু আর আব্দুল মাঝির সবটা সবটা এক সূত্রে নিজেদের মধ্যে গাঁথা। কিন্তু কি সে সূত্র, সেটা কিছুতেই আর ধরতে পারছি না। গাছগাছালির ফাঁক গলে অন্ধকার চুইয়ে নামছে গোটা জঙ্গলে। ভালো করে কান পেতে রইলাম, যদি গলাটা আজ আবার শোনা যায়। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই থমকে গেলাম। সরু পথটার ভেজা মাটি বেয়ে এঁকে বেঁকে এগিয়েছে একজোড়া পায়ের ছাপ, প্রমাণ মাপের। কাদামাটিতে দগদগে ঘায়ের মতো স্পষ্ট, যেন এইমাত্র কেউ হেঁটে গেছে এই পথে। দূরে হয়তো তার ছায়াটাও ঠিকমতো মিলিয়ে যায়নি এখনো। আমি সতর্ক হয়ে উঠলাম। আমার আগে আগে তার মানে আরও কেউ এসেছে এই জঙ্গলে। কিন্তু কে? চারিদিকে নজর রেখে যতটা সম্ভব নিঃশব্দে এগোতে লাগলাম। মিনিট কয়েক মতো এগিয়েছি, তখনই কানে এলো গলাটা। যা ভেবেছি তাই, সেই চেনা ঋণ ঋণে মেয়েলি গলা, সেই পরিচিত ঢঙে ছড়া কাটার সুর। আকাশ জুড়ে মেঘ করেছে। আমায় শান্ত থাকতে হবে, ঘাবড়ে গেলে চলবে না। খুঁজতে হবে গলাটা ঠিক কার, কোথা থেকে আসছে। অন্ধকার আরো ঘন হয়েছে এর মধ্যেই। পকেটে অবশ্য টর্চ ছিল, বের করলাম, কিন্তু আলো জ্বাললাম না। আগের দিনের মতো আজ গলাটা ঠিক পাক খেয়ে বেড়াচ্ছে না গোটা জঙ্গলে। একটা নির্দিষ্ট উৎস রয়েছে শব্দটার। রুদ্ধশ্বাসে চলতে লাগলাম সেই উৎস লক্ষ্য করে। ঝিম ধরা ছড়ার সুর জঙ্গলের গাছে ধাক্কা খেয়ে চাপা অনুরণন তুলল। বাতাসে কেমন একটা ভেজা ভেজা গন্ধ। ঠান্ডা হাওয়াটা কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বারবার। হাঁটতে হাঁটতেই মস্ত একটা জারুল গাছের সামনে এসে দাঁড়ালাম। মনে হলো মেয়েটা যেন ঠিক এই গাছের আড়ালে লুকিয়ে রয়েছে। গলাটা এখান থেকেই আসছে। টর্চটা শক্ত হাতে ধরে আমি একটা লম্বা শ্বাস টানলাম। কিছুটা সাহস জড়ো করবার চেষ্টা আর কি। সন্ত্রস্ত চোখে চারদিকটা আরেকবার দেখে নিয়ে আমি গাছের বাঁ দিক ঘেঁষে পায়ে পায়ে পেছু নিয়ে গেলাম। গলাটা শুকিয়ে এসেছে আমার, একটু একটু জল হলে ভালো হতো। মেয়েটা ছড়া শেষ করে প্রতিবারের মতো হেসে উঠল খিলখিলিয়ে। ঠিপ ঠিপ করছে আমার বুকের ভেতরটা। সাহসে ভর করে এক লাফে গোটা কতক ঝোপঝাড় ডিঙিয়ে গাছের একেবারে পেছন দিকটায় গিয়ে পড়লাম। কিন্তু এ কি? কোথায় কে? চতুর্দিকে টর্চ ঘোরালাম, কেউ নেই। না, কেউ না। মেয়েলি হাসিটা কয়েক গুণ বেড়ে উঠল আচমকাই, যেন খুব আমোদ হয়েছে। আমার গাটা ছমছম করতে লাগলো। তবে কি গায়ের লোকেরা ঠিকই বলে গলাটা সত্যি ভৌতিক? কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছিল গলাটা এখান থেকেই আসছে। অথচ খাঁ খাঁ করছে জায়গাটা। তবে কি আমারই ভুল হলো? হঠাৎ আমার মুখে গায়ে কয়েক ফোঁটা ভেজা ভেজা কিছু পড়ল। বৃষ্টি নামলো নাকি আবার? উপর দিকে তাকালাম, আর সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ভয়ে ছিটকে উঠে পিছিয়ে এলাম কয়েক পা। কিন্তু যেটুকু দেখার ওই পলকের মধ্যেই দেখে নিয়েছি আমি।
একটা মোটা ডালের ওপর সাপের মতো পেঁচিয়ে রয়েছে শরীরটা, মানুষের শরীর। খলখলিয়ে হেসে উঠল গলাটা। চিনতে না পারলেও কিলবিলের শরীরটার মুখে কান এঁটো করা একটা চওড়া হাসি আমি স্পষ্ট দেখেছি যেন। হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। অভেদ্য কালো অন্ধকারের আবরণ চারিদিকে। টর্চটা হাত থেকে কোথায় যে ছিটকে পড়েছে কে জানে। কালি জমা আধারে মিশে থরথরিয়ে কাঁপতে লাগলাম আমি। হঠাৎ একটা পায়ের শব্দ কানে এলো। সরিপথটা বেয়ে আরো কেউ আসছে জঙ্গলে। আজ আজ হলোটা কি? যেখানে কেউ কখনো আসে না সেখানে আজ আচমকা এত লোকের যাতায়াত কেন? আর তখনই একটা অদ্ভুত ব্যাপার হলো। একটা নয়, কয়েকটা পরপর, এত তাড়াতাড়ি যে সবটা গুছিয়ে উঠতে মিনিট কতক সময় লাগলো আমার। পায়ের শব্দখানা আরেকটু স্পষ্ট হতেই ভয়ানক হাসিটা থেমে গেল হঠাৎ। আর পর মুহূর্তেই একটা ধপ করে শব্দ। অন্ধকারে কিছু দেখতে পেলাম না বটে, কিন্তু মনে হলো কেউ যেন লাফিয়ে নামলো গাছ থেকে। এই অদ্ভুত মানুষটাই কি কে জানে। দূরের পায়ের শব্দ ততক্ষণে আরো কাছে এগিয়ে এসেছে। এই অন্ধকার রাতে কে আসছে জঙ্গলে ঠিক মতো ভেবে উঠতেও পারিনি। তার আগেই আমার গা ঘেঁষে দুধ তাড়িয়ে ছুটে গেল কেউ। জলকাদা মারিয়ে তার ছুটে যাওয়ার ছপ ছপ শব্দ ক্রমশ আবছা হতে হতে মিলিয়ে গেল দূরে। ঘটনা কিছুই বুঝতে পারলাম না। বিহলের মতো অবাক হয়ে জঙ্গলের ভেজা মাটিতে বসে রইলাম শুধু। পদধ্বনি অনেক কাছে এগিয়ে এসেছে আমার। যার পায়ের শব্দ শুনে অদ্ভুত মানুষটা এরকম ছুটে পালিয়ে গেল, সে কে? ভয় হলো আমার। অন্ধকার হাতরে আমি টর্চটা খুঁজতে লাগলাম। ভেজা পাতার শিরশিরে স্পর্শ ছাড়া আর কিছুই হাতে ঠেকল না। ক্রমে অদৃশ্য সেই পায়ের শব্দ আমার কয়েক হাতের মধ্যে এসে থামল। আমি নিঃশ্বাস বন্ধ করে রইলাম। ওই ঘুটঘুটে অন্ধকারেও টের পাচ্ছিলাম দুটো তীক্ষ্ণ চোখের সরু চাহনি আমার দিকে স্থির। কি করব এখন? ছুটে পালাবো আমি? কে এই অচেনা আগন্তুক? কিছু যে করব তার আগেই মাথার বাঁ দিকটায় প্রচন্ড একটা ধাক্কা। জলকাদার মধ্যে মুখ থুবড়ে পড়লাম। ভীষণ একটা যন্ত্রণা কপাল বেয়ে কিল বিলিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। চোখের সামনের অন্ধকারটা আরো ঘন হয়ে এলো। কানের ধার বেয়ে গরম কিছু একটা নামছে। রক্ত। কতক্ষণ পরে চোখ খুললাম জানি না। জ্ঞান হারিয়েছিলাম হয়তো। অনুভূতিগুলো সজাগ হতে সময় লাগলো। মাথাটাতে ভীষণ যন্ত্রণা। একটানা একটা রিরি শব্দ কানে পাচ্ছে এখনো। চোখের সামনে বিশাল একটা অন্ধকার। অন্ধকারটা যেন নড়ছে একটু একটু করে। না, ঠিক অন্ধকারটা নড়ছে না, নড়ছে আমি। বহু কষ্টে আশপাশটা দেখার চেষ্টা করলাম। আর ব্যাপার বুঝতে পেরে নিমেষে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো আমার। টের পেলাম আমি চিত হয়ে শুয়ে রয়েছি নৌকার ভারী কাঠের পাটাতনের উপর। আর আমার চোখের সামনে আদি গন্ত বিস্তৃত অন্ধকার আকাশ। মাঝে মাঝেই সেই অন্ধকার ফালা ফালা করে ঝলসে উঠছে বিদ্যুৎ। থরথরিয়ে কেঁপে উঠছে গোটা চরাচর। বিদ্যুৎ চমকের বিভৎস শব্দে নয়, বরং আতঙ্কে। এটা কার নৌকা? কোথায় নিয়ে চলেছে এরা আমায়? ছইয়ের ভেতর চাদর মুড়ি দিয়ে একটা লোক গুম হয়ে বসে রয়েছে। চাদরের আড়ালে তার মুখ দেখা যায় না। ছপাছপ শব্দে আমার দিকে পিছন ফিরে বসে দাঁড় টানছে মাছি। ভয়ের কাছে হয়তো সব অনুভূতি হার মানে। আমারও কতকটা যেন তাই হলো। মাথার যন্ত্রণাটা আর টের পাচ্ছি না তেমন। যা পাচ্ছি তা শুধু বৃষ্টি ভেজা জলো বাতাসে বিপদের আষ্টি গন্ধ। কনুইয়ের ভর করে উঠে বসলাম। কাঁপা কাঁপা গলায় কোনো মতে বললাম, কে আপনারা? হ্যাঁ, কে আপনারা? আমাকে আমাকে কোথায় নিয়ে চলেছেন? হ্যাঁ, কে আপনারা?
আমার কথা শুনে মাঝি লোকটা মুখ ফিরিয়ে চাইল। শিউরে উঠলাম। ছইয়ের গায়ে মিটমিটে একটা হ্যারিকেন লণ্ঠন জ্বলছিল। সেই ঘোলাটে আলোয় লোকটাকে চিনতে মোটেও অসুবিধে হলো না আমার। অজান্তেই ঠোঁটের ফাঁক খুলে বেরিয়ে এলো একটাই অস্ফুট শব্দ, আব্দুল। দাড়ি গোঁফের ফাঁকে চওড়া হাসলো আব্দুল। কোনো কথা বলল না। এক গাদা প্রশ্ন তালগোল পাকিয়ে উঠল মাথায়। আব্দুলের নৌকোয় আমি এলাম কি করে? আর কোথায় নিয়ে যাচ্ছে ও আমায়? কি চায়? আর পেছনের ওই চাদর মুড়ি দেওয়া লোকটাই বা কে? আমি ভয়ার্ত গলায় কিছু একটা বলতেই যাচ্ছিলাম, তার আগেই ভেতরে বসা লোকটা ছইয়ের আড়াল থেকে বেরিয়ে এলো। ভাবিনি এতগুলো বিভৎস ভয়ের ধাক্কা তখন ওত পেতে রয়েছে আমার জন্য। চাদরখানা একটু খসে পড়েছে লোকটার মুখ থেকে। উনি যে আসলে কে তা কতকটা আঁচ করতে পারলাম আমি। চোরা একটা কিলবিলে আতঙ্ক শির দাঁড়াবে নিচের দিকে নামছিল। প্রবল ভয়ে কুঁকড়ে গেলাম আমি। লোকটার গলা শোনা গেল, তোমায় বারণ করেছিলাম রমেশ, সবটা জানার চেষ্টা করো না, ফল ভালো হবে না। শুনলে না আমার কথা? চিবিয়ে চিবিয়ে বললেন ভবতোষবাবু। নদী বেয়ে সনসনে একটা হাওয়া বইছে। আমার শীত শীত করছে ভীষণ। জিভ জড়িয়ে যাচ্ছে মুখের ভেতরে। তবু ভয়ার্ত গলায় খানিক জোরে এনে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কোথায় নিয়ে যাচ্ছেন? ওপারে, যেখানে তোমার বন্ধুকে নিয়ে গিয়েছিলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিপিন? তার মানে বিপিনের এইরকম নিখোঁজ হয়ে যাওয়ার পেছনেও ভবতোষবাবুর? হায় ঈশ্বর, হায় ঈশ্বর! কেঁপে উঠলাম আমি। হ্যারিকেনের লালচে আলোয় ভয়ানক দেখাচ্ছে ভবতোষ গাঙ্গুলির মুখটা। লোকটার ছুরির মতো ঠান্ডা গলা কেটে বসছে আমার গায়ে। এই গ্রামে থাকতে গেলে কিছু জিনিস না জানাটাই ভালো, কিন্তু তোমার বন্ধু একটু বেশি জেনে ফেলেছিল। কাছেই কি করেছেন আপনি? হ্যাঁ, কি করেছেন? ভয়ে আশঙ্কায় রাগে চিৎকার করে উঠতে গেলাম আমি। কি করেছেন কি ওর সাথে? হ্যাঁ, কি করেছেন? আস্তে 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 কথা বলো, জোরে শব্দ সহ্য করতে পারে না। ভবতোষবাবু আব্দুলের দিকে ইশারা করলেন। দেখো, আমি কিছুই করিনি, যা করার ওই করেছে। সে রাতে তো আমি তোমার সঙ্গেই ছিলাম, মনে নেই? তবে দুঃখ পেও না, ধরে নাও এটা একটা শাস্তি, বাড়াবাড়ি করবার শাস্তি। আমার মাথাটা ঘুরে উঠল। শরীরটা কেমন অসাড় ঠেকছে। নিজের জন্য আশঙ্কায় নয়, ভদ্রতার আড়ালে ভবতোষ লোকটার এই অন্ধকার মূর্তি দেখে। আব্দুল, আপনি তার মানে ওকে আগে থেকেই চেনেন? সে কি, সেদিন আমার বাড়িতে ওকে দেখেও বুঝতে পারোনি? যা বাবা, তোমায় তো আমি যথেষ্ট চালাক ভাবতাম। যাকে বুঝোনে যখন, তখন একটু খোলসা করেই বলি, শোনো, বেশি অবাক হয়ে যেও না যেন আবার জ্ঞান ট্যান হারালে মুশকিল। ঠোঁটের ফাঁকে বিশ্রী হাসলেন ভবতোষবাবু। তারপর গলার স্বর নিচু করে খুব নিষিদ্ধ কিছু বলছেন এমনভাবে বললেন, ওর সাথে আমার সম্পর্ক বহু পুরনো। কিরকম সম্পর্ক জানো? রক্তের সম্পর্ক। আমার নিজের ভাই ও। চুপি চুপি তবে আর একটা গোপন কথা বলি তোমায়। ওর নাম আসলে আব্দুল নয়, ওর নাম হলো, না না, সেটা না হয় গোপনই থাক। এমনিতে ওর সবই ভালো, বুঝলে, কিন্তু দোষের মধ্যে ওই একটাই, ওর মাথাটা একটু বিগড়ে গেছে। সেই জন্যই ওকে বাড়ির ভেতর লুকিয়ে রাখা। তবে সারাদিন কি আর লুকিয়ে রাখা যায়? ওই সন্ধ্যার পর তাই একটু বেরিয়ে পড়ে। কখনো জঙ্গলের মধ্যে লুকিয়ে সুর করে ছড়া কাটে, আবার কখনো ধরো নৌকা নিয়ে নদীতে ঘুরে বেড়ায়। আমার একটু সমস্যা হয় ঠিকই, সারা রাত ধরে মাঝে মাঝে এসে দেখে যেতে হয়।
তবে ভাইয়ের জন্য তো এটুকু করাই যায়, কি বলো? সন্ধ্যা থেকে একের পর এক বিস্ময়ের ধাক্কায় আমার অবাক হবার অনুভূতিটা হয়তো ভোঁতা হয়ে গেছে। নইলে এত অদ্ভুত কথা, এতগুলো আশ্চর্য সত্যি শুনেও যতটা চমকাবার কথা ছিল ততটা তো চমকালাম না। কেন? একটা ঢোক গিলে বললাম, আপনি তার মানে সবটা মিথ্যে বলেছেন আমাদের? ক্ষুদিরাম বসাকের মেয়ের কথা, আব্দুল মাজির কথা, সবটা সবটা? ধরো কতকটা তাই। কিন্তু কিন্তু কেন? ওই যে বললাম, ওর মাথাটা খানিক বিগড়ে গেছে। মিথ্যে না বললে ওকে বাঁচিয়ে রাখতাম কি করে? তবে আমি মিথ্যে বললেও ও কিন্তু সবটা মিথ্যে বলেনি। আবার হাসলেন ভবতোষবাবু। গ্রাম ছাড়িয়ে অনেক দূর চলে এসেছি আমরা। মাঝে মাঝে চমকে ওঠা বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে নদীর দুই পাড়ের ঘন জঙ্গল। মানে আব্দুলের গল্প আসলে ওর নিজের গল্প। বুঝতে অসুবিধা হচ্ছে? আহা, কি জানো, কষ্ট বড় অদ্ভুত জিনিস। কেউ যেমন সহজেই ভুলে যেতে পারে, আবার কেউ সারা জীবনেও সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে না। ওর ক্ষেত্রে দ্বিতীয়টা। মেয়েকে বড় ভালোবাসতো জানো, মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি। কিন্তু কপালের লিখন খন্ডায়কে। মেয়েটার অসুখ করলো, ওষুধপত্র খাচ্ছিল। একদিন হলো কি, অসুখটা খুব বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে দাঁড়ালো। বর্ষাকাল তখন। গোটা সন্ধ্যা ভয়ে ভয়ে কাটানোর পর আর উপায় না দেখে রাতের দিকেও মেয়েকে নিয়ে ছুটলো অন্য গাঁয়ে, ডাক্তারের কাছে। নদী পেরিয়ে যেতে হবে। কিন্তু সেই সময়টুকু ভগবান দিলেন না ওকে। নৌকোতেই ভবতোষবাবুর গলা ধরে এলো। আমি রুদ্ধশ্বাসে শুনছিলাম সবটা। মুখে কথা সরল না। একটা দীর্ঘশ্বাস ফেলে খানিক বিরতি নিয়ে তিনি ফের বলতে আরম্ভ করলেন। ধাক্কাটাও নিতে পারেনি জানো। আসলে মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো কিনা। কাজেই যা হওয়ার তাই হলো। আস্তে আস্তে মাথাটা খারাপ হয়ে যেতে লাগলো। রাত বিরেতে নদীর জলে নেমে মেয়েকে খুঁজত। কখনো আবার ঠিক ওর মেয়ের মতো সুরেলা গলায় ছড়া কাটত। আমি ভীষণ ভয়ে পেয়ে গেলাম। কিভাবে সামলাবো, কি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর ঠিক এমন সময় ওর আরেকটা অদ্ভুত পাগলামি দেখা দিল। হঠাৎ করেই ওর সব রাগ গিয়ে পড়লো মাঝিদের ওপর। কেন জানি না ওর মনে ধারণা জন্মালো যে ওর মেয়ের মারা যাওয়ার সমস্ত দোষ ওই মাঝির। মাঝি যদি সে রাতে ঠিক সময় ওদের ডাক্তারের ওখানে পৌঁছে দিত, তাহলে ওর মেয়েটা হয়তো বেঁচে থাকতো আজ। এইরকম একটা ব্যাপার, বুঝলে। এক রাতে কি হলো, খুব গোপনে ওই মাঝির বাড়ি গিয়ে হঠাৎ তার উপর চড়াও হলো। মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছিল লোকটাকে। যদি না কোলাহল শুনে প্রতিবেশীরা ছুটে আসতো, তাহলে যে কি হতো বলা যায় না। এরপর কয়েক মাস ওকে বাড়িতে আটকে রাখলাম। একেবারে বদ্ধ উন্মাদ হয়ে উঠেছিল। মাসখানেক বাদে ঘটনা যখন অনেকটা থিতিয়ে পড়েছে, তখন ও আবার একদিন করলো কি, কোত্থেকে একটা ডিঙি নৌকো জোগাড় করে আনলো। দিনে না হলেও মূলত রাতের বেলায় ওই নৌকায় চড়ে নদীতে ঘুরে বেড়াতো। আবার সকাল নাগাদ বাড়ি ফিরে সারাদিন ঘুমোতো। আমি ভেবেছিলাম যাক, এই করে যদি চলে তাহলেও ভালো। কিন্তু ও যে এমন একটা ভয়ানক বিপদ ঘটিয়ে বসবে তা কে জানত। আবার থামলেন ভবতোষবাবু। তার মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, যেন কথাগুলো বলতে গিয়ে তিনি নিজেও শিউরে উঠছেন বারবার। আমি ভাবতাম নৌকা নিয়ে ও নিজেই ঘুরে বেড়ায় নদীতে, হয়তো জল হাতড়ে মৃত মেয়েকে খোঁজে। মাথার ঠিক নেই যার, তার কাজকর্মের ব্যাখ্যা খোঁজা বৃথা। কিন্তু আমি যে কতটা ভুল ভাবতাম তা কয়েকদিন পরে টের পেলাম। গ্রামে কানাঘুষো খবর ছড়ালো নদীতে নাকি ভূত আছে। রাতে যারা এই নদী পেরোতে যায় তারা নৌকায় ওঠে ঠিকই, কিন্তু ওপারে গিয়ে আর পৌঁছয় না, মাঝামাঝি কোথাও হারিয়ে যায়। একটা ডিঙি নৌকো নাকি সারা রাত নদীতে পাক খেয়ে বেড়ায়।
নৌকোটা ভুতুড়ে। গ্রামের লোকজনের মনে ভয় জাগলো, কিন্তু ব্যাপার বুঝতে বেশি দেরি পেতে হয়নি আমায়। রাতে নদীতে ওটা কার ডিঙি ভেসে বেড়ায় আমি জানি। শোকে তাপে মানুষের ঠিক কতটা চূড়ান্ত পরিবর্তন করতে পারে আমি নিজের চোখে দেখেছি। বিরামহীনভাবে দাঁড় টানছে আব্দুল। আমি আর চোখে একবার ওর দিকে চেয়ে নিয়ে ভবতোষবাবুর দিকে ফিরলাম। লণ্ঠনের আলোটা আরো মুড়ে এসেছে। সুতরাং কোথায় কোথায় যেত তাহলে লোকগুলো? হ্যাঁ, ভবতোষবাবুর মুখ আরো গম্ভীর হয়ে এলো। থমথমে গলায় তিনি বললেন, যেতেও পারে, মৃত্যুরও পারে। লোকগুলোর অসহায়তার সুযোগ নিয়ে মাঝ নদীতে ওদের তিলে তিলে মারত, প্রাণে মারত। কথাটা শুনেই থরথরিয়ে কেঁপে উঠল আমার সারা শরীর। হাত পা যেন ঢুকে যেতে চাইছে পেটের ভেতরে। শুধু উন্মাদ নয়, এ লোক ভয়ানক মানসিক রোগী। কার পাল্লা এসে পড়লাম আমি? হে ভগবান! রাতের অন্ধকারে লোকগুলোর চিৎকার গুমড়ে মরত নদীর পাড়ে, কিন্তু ওদের কেউ বাঁচাতে আসতো না। মানুষগুলোকে মেরেও পৈশাচিক আনন্দ পেত। হে ভাবতে পারো, ঠান্ডা মাথায় একটা মানুষকে শেষ করে দিয়ে কেউ পরদিন নিশ্চিন্তে ঘুমোতে পারে? ও পারত। খোদ শয়তান ভর করেছিল ওর ওপর। ওর চোখের দিকে তাকালে ভয় হতো আমার। মৃত্যুর ঠান্ডা ছায়া যেন দেখতে পেতাম ওই লালচে চোখ জোড়ায়। আজ না হোক কাল খবরটা জানাজানি হবেই, আমি জানতাম। তাই সেই গ্রাম ছেড়ে পালিয়ে এলাম আমরা এখানে। খুব কৌশলে ওকে লুকিয়ে রাখতাম জানো। এতগুলো বছরে ওকে কেউ কখনো দেখেনি, যেন মানুষটার কোনো অস্তিত্বই নেই। কিন্তু ওর স্বভাব গেল না। এখানেও রাত নামলেই নদীতে নৌকো নিয়ে ঘুরে বেড়াতো, খুঁজত শিকার। কাজে এর জন্য তবে এতগুলো মিথ্যে বলে গ্রামের লোকেদের মনে ভয় ঢুকিয়েছিলেন আপনি? কি করতাম বলো? আমি চাইনি ওর হাতে আর কোনো নিরীহ মানুষ প্রাণ হারাক। মিথ্যে দিয়ে সই মানুষজন রাতে এই জঙ্গল এই নদী এড়িয়ে তো চলতো। যতই হোক আমার নিজের ভাইও। সমস্তটা জানাজানি হলে গাঁয়ের লোক ওকে জ্যান্ত পুড়িয়ে মারত। শয়তান যাদের উপর ভর করে তাদের এই শাস্তি হয়। মাথাটা কেমন ঘেঁটে যাচ্ছিল আমার। গায়ের চাদরটা আরেকটু টেনে নিলেন ভবতোষবাবু। বাতাসের বেগ বেড়েছে, ছোট ছোট ফোঁটায় বৃষ্টি পড়ছে। ভেবে দেখো, এতগুলো বছর ধরে যা আমি সন্তর্পণে আড়াল করে এসেছি, তুমি কদিনের ছোকরা সেসব খুঁড়ে বের করবে আর আমি মুখ বুঝে সব শান্তভাবে মেনে নেব? সেটা হতে পারে? তুমিই বলো, হতে পারে? না, অবশ্যই পারে না। এতক্ষণে চাপা পড়ে থাকা ভয়টা এখন আবার হঠাৎ আমার শির দ্বারা বেয়ে গিয়ে উঠল। ভবতোষবাবুর গলা কঠিন হয়ে এসেছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছেন? আর বিপিনের সাথে? দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হচ্ছ কেন? তোমার সাথেও ঠিক তাই হবে যা বিপিনের সাথে হয়েছে। ও ছোকরাও একটু বেশি জেনে গিয়েছিল, যেটা নিয়ম নয়। চেরা হাসি হাসলেন ভবতোষবাবু। কখন যেন আমার অজান্তেই থেমে গেছে দাঁড় টানার শব্দ। খেয়াল করিনি। স্রোতের টানে আপনিই ভেসে চলেছে নৌকো। ভবতোষবাবু সরু চোখে চেয়ে রয়েছেন আমার মাথার পেছনে। কি দেখেছেন উনি? ঘাড় ঘোরালাম, আর সঙ্গে সঙ্গেই প্রচণ্ড আতঙ্কে আমার বুকটা ধক করে উঠল। লণ্ঠনের ক্ষয়িষ্ণু আলোয় দেখতে পেলাম আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে আব্দুল। দাড়ি গোঁফের ফাঁকে কুটিল হাসি ওর মুখে। লোকটার চেহারা যে এতটা বিভৎস, এতটা ভয়ানক আমি আগে টের পাইনি। লালচে চোখ দুটোতে যেন রক্ত জমাট বেঁধে রয়েছে। ভবতোষবাবু সাপের মতো হিসেসে গলায় বললেন, এই গায়ে এসে কাউকেও মারেনি, কিন্তু ওর মধ্যেকার শয়তান এখনো রয়ে গেছে। প্রয়োজনে সে বেরিয়ে আসে। আমি ছিটকে সরে আসতে যাচ্ছিলাম, কিন্তু পারলাম না। আব্দুল দু হাতে আমার কাঁধ শক্ত করে ধরল।
ভয়ানক তুলে উঠল নৌকাটা, যেন উল্টে যাবে এক্ষুনি। আমি নেহাত দুর্বল নই, প্রাণ ভয়ে নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতে লাগলাম আমি। কিন্তু আব্দুলের গায়ে পাশবিক শক্তি। নৌকোর ধার বেয়ে আমার মুখটা নিচের দিকে নামিয়ে ধরল। অট্টহাস্য করে উঠলেন ভবতোষ গাঙ্গুলি। চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শ লাগলো। আমি গায়ের শেষ শক্তিটুকু জড়ো করে একবার ঝাঁকুনি দিয়ে উঠলাম, কিন্তু বৃথা চেষ্টা। হায় ঈশ্বর! আব্দুল আমার ঘাড় ধরে মুখটা জলের আরো গভীরে ঠেলে দিল। কান বেয়ে আরো উপরে উঠে এলো নদীর রাশি রাশি কালো জল। মেঘ ডাকছে, জোর বৃষ্টি নামল। ভবতোষবাবুর অট্টহাসি, আব্দুলের চাপা হুঙ্কার, সব যেন মিলে মিশে কেমন দলা পাকিয়ে যেতে লাগলো মাথার ভেতরে। চেষ্টা করেও জলের ভেতর থেকে আর মুখ তুলতে পারলাম না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমশ। এই কি তবে আমার পরিণতি? সবটা অন্ধকার হয়ে যাওয়ার আগে শেষবার কানে এলো আব্দুলের গলা। আজ আর মেয়েলি সুর নয়, গম্ভীর, থমথমে, বিভৎস গলা। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল। শেষ হলো আজকের গল্প শেষ খেয়া। গল্প পাঠে সুমন, মাঝি ও গোবিন্দদা ঋদ্ধি, মেইলি গলা রবিনা, বিষ্ণু সায়ন্তন, ভবতোষবাবু সৌরভ সাহা, পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল, নাট্যরূপ মৃত্তিকা, পোস্টার আর্টিস্ট ক্রিয়েটোম্যানিয়া। গল্প সূত্রধার আমি আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।